যে সরকারের কোনো এমপিও এই মব কালচারের সাথে জড়িয়ে পড়েছেন, সরকারের মহিলা এমপি জড়িত ছিলেন। উল্লেখ করছি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির গতি প্রকৃতি ও কাঠামোগত দুর্বলতা, মব কালচার বা সংঘবদ্ধ বিচারহীনতার অপসংস্কৃতি, নাগরিক নিরাপত্তা ও আইনের শাসনের অন্তরায়, পল্লবীর শিশু রামিসা হত্যাকাণ্ড ঘটনা আদ্যপান্ত সামাজিক যে ক্ষতের সৃষ্টি হয়েছে সে ব্যাপারে আমি কথা বলতে চাই। সার্বিকভাবে দেশব্যাপী আইনশৃঙ্খলা অবনতি, বিগত 7 দিনের সংবাদপত্রের তথ্যের আলোকে একটি ছোট মূল্যায়ন। আমি একটু ধৈর্যের সাথে আপনাদেরকে আমি লিখিত কথা বলবো, কারণ বিষয়টা ছোট নয়, সেজন্য আমি একটু লিখিতভাবে পেশ করছি। প্রথম হলো, বাংলাদেশের বর্তমান দৃশ্যপট একটি অত্যন্ত জটিল এবং রূপান্তরকালীন ক্রান্তিকাল অতিক্রম করছে। প্রথম আলো, নয়া দিগন্ত, আমার দেশ এবং ডেইলি স্টার পত্রিকার বিগত 7 দিনের সংবাদ ও সম্পাদকীয় বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয়ে ওঠে যে দেশের সামগ্রিক শাসন ব্যবস্থা ও নাগরিক নিরাপত্তার ক্ষেত্রে এক বড় ধরনের গভীর শূন্যতা তৈরি হয়েছে। রাষ্ট্রের আইন প্রণয়ন ও পরিচালনার দায়িত্বে থাকা নীতি নির্ধারকরা যখন জননিরাপত্তা রক্ষা এবং আইন শৃঙ্খলার মৌলিক কাঠামোগুলোকে সুসংহত করার পরিবর্তে রাজনৈতিক বাগাড়ম্বর কিংবা অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে অতিরিক্ত মনোযোগ প্রদান করেন, তখন মাঠ পর্যায়ে তার সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। সম্প্রতি জেনেভা থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF কর্তৃক প্রকাশিত গ্লোবাল রিস্ক রিপোর্ট 2026-এ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি অত্যন্ত আশঙ্কাজনক চিত্র ফুটে উঠেছে। এই প্রতিবেদনে প্রথমবারের মতো অপরাধ দেশের জন্য প্রধানতম ঝুঁকি হিসাবে চিহ্নিত হয়েছে এবং ভূ অর্থনৈতিক বিরোধ দ্বিতীয় প্রধান ঝুঁকি হিসাবে আত্মপ্রকাশ করেছে। এটি নির্দেশ করে যে দেশের অর্থনীতি এবং আভ্যন্তরীণ শান্তি একে অপরের সাথে কতটা নিবিড়ভাবে জড়িত। পলিটিক্যাল বিশ্লেষকদের মতে রাষ্ট্রের বিচার ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যকার প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা এবং জবাবদিহিতার ঘাটতি বর্তমানে অপরাধী চক্রগুলোর প্রধান শক্তিতে পরিণত হয়েছে। বর্তমান সরকারের অধীনে প্রস্তাবিত নতুন জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। তাদের মতে এই নতুন খসড়াটি কার্যকর হলে কমিশনের স্বাধীনতা চরমভাবে খর্ব হবে, যা প্রকারান্তরে রাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে আরও উৎসাহিত করবে। এই সামগ্রিক পরিস্থিতি প্রমাণ করে যে সমসাময়িক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠানের বিষয়টি আজ তীব্র সংকটের মুখে পতিত হয়েছে। বিপজ্জনক বহিঃপ্রকাশ। চলতি বছর 18 ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সচিবালয়ের দায়িত্ব গ্রহণ করেই অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছিলেন যে দেশে মব কালচার চিরতরে বন্ধ করা হবে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সাম্প্রতিক তথ্য ও প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রতিশ্রুতির পরেও মাঠ পর্যায়ে মব কালচার, মব ভায়োলেন্সের ঘটনার বিন্দুমাত্র উপশম ঘটেনি, বরং বিগত এপ্রিল মাসে এই ধরনের বর্বর ঘটনা দেশ জুড়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এটি স্পষ্টতই স্বরাষ্ট্র প্রশাসন তথা রাষ্ট্রযন্ত্রের সদিচ্ছা অথবা যোগ্যতার ঘাটতিকেই প্রকাশ করে। দুঃখজনকভাবে সত্য যে সরকারের কোনো এমপিও এই মব কালচারের সাথে জড়িয়ে পড়েছেন। এই ঢাকায় 2-1টি ঘটনা ঘটেছে যেখানে সরকারের মহিলা এমপি জড়িত ছিলেন। বিগত ডিসেম্বর মাসে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়ে সংঘবদ্ধ আক্রমণের ঘটনার পর থেকে দেশ জুড়ে যে মব আতঙ্ক সৃষ্টি হয়েছিল তার স্বাধীনতা, সাংবাদিকতা, ভিন্নমত, স্বাধীন বুদ্ধিভিত্তিক চর্চাকে অবরুদ্ধ করে ফেলেছিল। এই ধরনের সংঘবদ্ধ উগ্রতা কেবল একটি বিশেষ প্রতিষ্ঠানের উপর হামলা নয়, বরং এটি রাষ্ট্রে এক বিচারহীনতার সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার অশুভ প্রয়াস। যদিও সম্প্রতি ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমদ ঢাকা মহানগরে মব কালচারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন, তথাপি জননিরাপত্তা রক্ষায় মাঠ পর্যায়ে এর কোনো চাক্ষুষ প্রতিফলন দেখা যাচ্ছে না। মব কালচার বা নিজের হাতে আইন তুলে নেওয়ার এই বিচারবহিত প্রবণতা যদি অবিলম্বে নির্মূল করা না যায় তবে দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা অচিরেই ভেঙে পড়তে পারে। তিস্তার ব্যাপারে আমি একটা কথা লিখিয়ে নিয়ে আসছি, এটা আর বলছি না। আমি আজকে আইন শৃঙ্খলা এটার উপরে থাকতে চাই। 3 নম্বর পয়েন্ট হলো পল্লবীর শিশু রামিসা হত্যাকাণ্ড ঘটনার আদ্যপান্ত ও সামাজিক ক্ষতের বিশ্লেষণ।
রাজধানীর মিরপুরের পল্লবীতে 7 বছর বয়সী শিশু লামিশা আক্তার, যা গণমাধ্যমে লামিশা হিসেবে উচ্চারিত, হত্যাকাণ্ডটি কেবল একটি অপরাধমূলক ঘটনা নয়, এবং এটি দেশের সামাজিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতির এক চূড়ান্ত নির্মম নিদর্শন। ঘটনাটি সমগ্র মিরপুর এলাকায় তীব্র ক্ষোভ, হতাশা ও গভীর শোকের ছায়া ফেলে দিয়েছে। ঘটনার বিবরণ ও নৃশংসতার ধরন। 2026 সালের 19 মে মঙ্গলবার সকাল 9টা থেকে বেলা 11:30টার মধ্যবর্তী সময়ে মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের মিল্লাত ক্যাম্প সংলগ্ন 7 নম্বর রোডে 39 নম্বর বাসার 3 তলার উত্তর পাশের ফ্ল্যাটে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত রামিসা আক্তার স্থানীয় একটি স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালনদী গ্রামের রিকশা মিস্ত্রি আব্দুল হান্নান মোল্লা এবং গৃহিণী পারভিন আক্তার দম্পতির ছোট মেয়ে ছিল। পরিবারটি দীর্ঘ 17 বছর ধরে এই ফ্ল্যাটে ভাড়াটি হিসেবে শান্তিতে বসবাস করে আসছিল। ঘটনার দিন সকাল 10:30টার দিকে বড় বোন রাইসার সঙ্গে রামিসার স্কুলে যাওয়ার কথা ছিল। হঠাৎ করেই রামিসাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য উদ্গ্রীব হয়ে পড়েন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মা পারভিন আক্তার ফ্ল্যাটের দরজার বাইরে রামিসার পায়ের একটি জুতো পড়ে থাকতে দেখেন। জুতোটি দেখে মায়ের মনে গভীর সন্দেহ ভীতি দানা বেঁধে, যার ফলে তিনি তাৎক্ষণিকভাবে পাশের ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিতে শুরু করেন। ভেতর থেকে দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে দরজাটি বন্ধ দেখে পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হলে বেলা 11টার দিকে পুলিশ দরজা ভেঙে ওই ফ্ল্যাটের ভিতর প্রবেশ করে এবং রামিসার এই নৃশংস খণ্ডিত দেহ উদ্ধার করে। পুলিশের তদন্তে উঠে এসেছে, শিশু রামিসাকে হত্যার পূর্বে পাশবিকভাবে দর্শন করা হয়। দর্শনের পর অপরাধ আড়াল করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয় এবং শরীরের থেকে তার মাথাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়। ঘাতক সোহেল রানা লাশ গুমের উদ্দেশ্যে রামিসার বিচ্ছিন্ন মাথাটি তার ফ্ল্যাটের শৌচাগারে টয়লেটে লুকিয়ে রেখেছিল। তদন্তের অগ্রগতি ও সামাজিক প্রভাব। হত্যাকাণ্ড সংঘটিত করার পর প্রধান অভিযুক্ত প্রতিবেশী সোহেল রানা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ দল প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে ঘাতক সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। করলে স্পষ্ট প্রতীয়মান হয়, ডাকাতি, খুন, ছিনতাই এবং সীমান্তবর্তী হত্যাকাণ্ডগুলোর সংখ্যা ও নৃশংসতা নাগরিক জীবনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। একদিকে যেমন দেশের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নাগরিকদের প্রাণ যাচ্ছে, অন্যদিকে দেশের অভ্যন্তরে সশস্ত্র ডাকাত ও প্রতারক দল সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে। নিচে বিগত 7 দিনের প্রকাশিত সংবাদের ভিত্তিতে সারা দেশের আইনশৃঙ্খলার একটি সুনির্দিষ্ট তথ্যভিত্তিক চিত্র তুলে ধরা হলো। তারিখ মে 2026, 19 মে 2026, শিশু দর্শন ও হত্যা পল্লবী ঢাকা, যেটা বললাম এটা বিস্তারিত বলে ফেলছি, এটার বিস্তারিত এখানে আছে। 19 মে 2026, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও পুড়িয়ে হত্যা কুমিল্লা। মাদক সংক্রান্ত বিরোধের জেরে হিজড়া মাইকে পেট্রোল ঢেলে নির্মমভাবে পুড়িয়ে হত্যা, র্যাব 11 কর্তৃক মূল অভিযুক্ত জহিরুল ইসলামকে গ্রেপ্তার। প্রথম আলো রিপোর্ট। 20 মে 2026, ককটেল বিস্ফোরণের সশস্ত্র ডাকাতি সিরাজদি খান মুন্সিগঞ্জ। মধ্যরাতে 20-25 জনের মুখোশধারী ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে 50 লাখ টাকার স্বর্ণ নগদ অর্থ লুট করে হামলায় গৃহবধূ আহত। বিডি প্রতিদিন ও প্রথম আলো। 20 মে 2026, বুয়া ডিবি পরিচয়ে গরু চুরি, ডিবির পোশাক ও বুয়া পোশাক ধারণ করে সেখানে বিডি প্রতিদিন এই নিউজটা করেছে। ডাকাতির প্রস্তুতি বড়ুরা কুমিল্লা। পরিচয়পত্র ব্যবহার করে কসাই ও খামারিদের গরু ডাকাতির প্রস্তুতিকালে 8 জন সশস্ত্র ডাকাত গ্রেপ্তার হয়। 20 মে 2026, রক্তমাখা চিঠি ও চাঁদাবাজি শাহজাদপুর সিরাজগঞ্জ। আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে গরুর খামারিদের বাড়িতে রক্তমাখা চিঠি পাঠিয়ে কোটি টাকা চাঁদা দাবি এবং হত্যার হুমকি। বিডি প্রতিদিন। 14 মে 2026, বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা ব্রাহ্মণবাড়িয়া লালমনিরহাট। এক সপ্তাহে লালমনিরহাট ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে 3 জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় হত্যা করে। নয়া দিগন্তম ডেইলি স্টারের রিপোর্ট। এবং নিরাপত্তা দান করুন, নচেত আমি ঢাকা মহানগরীর আমির হিসেবে বলছি, আমি আজকে 10 বছর থেকে এই নগরীর মানুষের সেবা দিয়ে যাচ্ছি, নানাভাবে সামাজিক সেবা দিয়ে যাচ্ছি। রাজনৈতিকভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি জীবন বাজিয়ে লড়াই করেছি। আমি এই নগরের মানুষের নিরাপত্তাহীনতা চোখের সামনে দেখব আর চোখ বুজে বসে থাকবো, এটা মনে করার কোনো কারণ নাই। আমি জনগণকে সাথে নিয়ে রাস্তায় নামতে এক চুল পরিমাণ দেরি করব না। যদি সুস্পষ্ট অঙ্গীকার সরকারের পক্ষ থেকে না আসে, তাহলে এই নগরবাসীর নিরাপত্তার জন্য এবং এই নগরবাসীকে স্বস্তি দেওয়ার জন্য এবং এখান থেকে মাদক উৎখাত করার জন্য, এখান থেকে সন্ত্রাস উৎখাত করার জন্য আমরা যুব সমাজ, ছাত্র সমাজ, জনগণকে সাথে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলব, সরকারের তত্ত্বের তাওস তখন কাঁপতে শুরু করবে।
আমি সুস্পষ্টভাবে আজকে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে সে ঘোষণা দিলাম। আমি সরকারকে এটাই আহ্বান জানাবো যে আপনারা অতি দ্রুত নগরবাসীর সামনে আপনাদের সন্ত্রাস দূর করার, মব কালচার বন্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে যে থানা, শাহবাগ থানা এসেছিল, তাদেরকে মারধর করা হয়েছে। আপনারা তাদের নিরাপত্তা দিতে পারেন নাই। মেয়ে ছাত্র প্রতিনিধি, তাকে নিরাপত্তা দিতে পারেন নাই। এবং তারা যখন মামলা দিতে আসছে, সেই হাসিনা স্টাইলে কয়ে যে উপরের নির্দেশ, মামলা নেওয়া যাবে না। এগুলো বলে বলে আপা কোথায় গিয়েছিল ওটা একটু আপনারা স্মরণে রাখবেন। মাঝে মাঝে একটু সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওগুলো দেখবেন। আপার বক্তৃতা, সেই আপার স্টাইলে বক্তৃতা দিয়া, আপার রাজনীতিকে ধারণ করিয়া আপনারা যদি মনে করেন বাংলাদেশের মানুষের মন পাবেন, কশ্চিনকালেও পাবেন না। ইতিমধ্যেই আপনারা জুলাই সনদের ভিত্তিতে হানা ভোট, যেটা হলো 5 কোটি মানুষের ভোটের মর্যাদা না দিয়ে পার্লামেন্ট মেম্বারের শপথ নেওয়ার সাথে সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির মনে যে ক্ষত সৃষ্টি করেছেন, মানুষকে যে আপনারা হতাশ করেছেন, দুঃখ দিয়েছেন, ব্যথা দিয়েছেন, অলরেডি জনগণ থেকে আমরা যোজন মাইল দূরে চলে গিয়েছেন। আরও যদি আপনারা দর্শকদেরকে মানে প্রশ্রয় দেন, আইন শৃঙ্খলার অবনতিতে আপনারা যদি এমপিরা মন্ত্রীরা যদি আরও বাতাস দেন, তাইলে জনগণ তার নিজের নিরাপত্তার স্বার্থে, তার জীবন রক্ষার স্বার্থে তারা রাস্তায় নামতে বাধ্য হবে। এবং এই পরিস্থিতি মোকাবেলা করার মতো আপনাদের সেই সামর্থ্য নাই। আপনারা নিজেদের পজিশন ভালোই জানেন, আমরাও জানি। সুতরাং আপনাদের সত্যিকার অর্থে যদি শাসন কার্য চালাইতে হয়, আপনারা সেজদায় শুকরিয়া আদায় করবেন 2 রাকাত নফল নামাজে জামাত ইসলামীর মতো একটা গঠনমূলক বিরোধী দল আপনারা পেয়েছেন। জামাত ইসলামী উগ্র রাজনৈতিক দল নয়। জামাত ইসলামী অন্যায়কে অন্যায় বলবে, কালোকে কালোই বলবে, আর সাদাকে সাদাই বলবে এবং ন্যায়ের পক্ষে থাকবে। তবে জামাত অবিবেচক কোনো রাজনৈতিক দল নয়, এটা দূরদর্শী প্রাজ্ঞ বিজ্ঞ রাজনৈতিক দল। আমরা একটা সময় মতো আপনাদেরকে সময় দিব, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাদেরকে আমরা সহযোগিতা করব। কিন্তু আপনাদের দোষে, আপনাদের নিজেদের পাপের ভারে যদি শেখ হাসিনার মতো আপনারাও যদি একই রাস্তায় যেতে চান, আমাদের কিছু করার থাকবে না। আমি আবারও শিশুল আমিসার পরিবারের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা লজ্জিত, মানবতা লজ্জিত যে আমরা আমাদের নিষ্পাপ এক শিশুকে, জান্নাতের এক পাখিকে আমরা রক্ষা করতে পারিনি, সে দুনিয়া থেকে চলে গেছে। আমরা অনতিবিলম্বে তার দৃশ্যমান বিচার এবং তার খুনিদের দৃশ্যমান বিচার এবং শাস্তির আমরা প্রয়োগ দেখতে চাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।